আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আমরা বেসিক্যালি যতটুক দেখছি, আমরা তো আজকে জেনারেল ম্যাথ দেখবো আজকেও। তো জেনারেল ম্যাথ 02। তো জেনারেল ম্যাথ 02 এর আগে আমরা কিছু অংশ দেখে আসছিলাম, আর একটু রিমাইন্ডার দিয়ে দিয়ে আমার ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলটা সম্পর্কে এই নামে আছে, কাইন্ডলি ভিজিট করতে পারেন। আচ্ছা, তো আমরা যেটুক পর্যন্ত দেখছিলাম ওইটা হলো আমাদের কোন অধ্যায়? 12.1 সম্ভবত আমি দেখছি, মানে 12.1 পর্যন্ত আমি কিছু কিছু জিনিসপাতি দেখাইতে চেষ্টা করছিলাম। তো 12.1-এর পরে 12.2 ওইটা হচ্ছে দ্বিঘাত মানে দ্বিচলকের সরল সমীকরণ। আচ্ছা, দ্বিচলকের সরল সহজ সমীকরণ তো সমাধান আমরা জানি। তারপর হচ্ছে 13। 13 হচ্ছে কি? ধারা। 13 তো মধ্যে ধারা না নাকি? হ্যাঁ, সসীম ধারা। সসীম ধারা। আচ্ছা, তারপরে 14 আছে হচ্ছে আমাদের অনুপাত, ওই যে ইয়ের গুলা, জ্যামিতির অনুপাত আর কি, যা হিসাব। 15 আছে হচ্ছে উম নাকি কি কোনো কিছু মিস করলাম? একটু দেখি তো। আচ্ছা, আমি দেখতেছি যে 13, 14, 15 হচ্ছে ক্ষেত্রফলের উপপাদ্য, 16 হইলো পরিমিতি, আর 17 হইলো আমাদের কি পরিসংখ্যান। আচ্ছা, এবার আসেন, আমি একটু 12 থেকেই শুরু করি। 12 এর আমাদের যে জিনিসটা বেশি মানে কাজে লাগে সেটা হলে যে ইকুয়েশন সলভ। ইকুয়েশন সলভের সবচেয়ে প্রমিনেন্ট দুটো উপায় আমরা তো এই থেকেই শিখতেছি, যে একটা হচ্ছে অপনয়ন, প্রতিস্থাপন। এটা এখানে আসাও এই মানে এই 12-এ 9-10 আসাও এটার প্রসেস ছিল। এর পাশাপাশি আরেকটা প্রসেস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আর্গুণন পদ্ধতি। তোমরা হয়তো আরো কিছুদিন পর মানে যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হবা তখন জানবা আরো প্রসেস আছে, ক্রেমার আছে, ক্রেমার্স রুল আছে, বা ম্যাট্রিক্সের প্রসেস আর কি, যেটা বলা হয় ম্যাট্রিক্স দিয়ে আরো মানে নানা প্রসেসে করা যায়। তো আমাদের কাছে আজকের দিন পর্যন্ত সবচেয়ে আপডেটেড পদ্ধতি, মানে তোমাদের 9-10 তো তোমাদের সিলেবাস, এর বেশি তো আর তোমাদের সিলেবাস লাগবে না। তোমাদের সবচেয়ে বেশি আপডেট হচ্ছে আর্গুণন পর্যন্ত, তাই তো? তা আর্গুণনের বেসিক জিনিসগুলাই আমরা যদি হাতে রাখতে পারি তাইলেই হইলো আমাদের হয়ে যায়, মানে যথেষ্ট হয় আর কি। তো আর্গুণন করার আগ পর্যন্ত আমাদের মানে কেমনে ইকুয়েশন লিখতে হয়: a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুইভাবে আমাকে ইকুয়েশনটা লিখে রাখতে হয়, ঠিক আছে? এরপর আমরা কি করি? এক্স ডিভাইডেড বাই করি, ওয়াই ডিভাইডেড বাই করি, আর ওয়ান। ওয়ান মানে হচ্ছে এই যে সি এর যা যা থাকে আর কি, সি এর আন্ডারে যেগুলা ওইগুলার ওয়ানের নিচে আমরা রাখার, ঠিক আছে? যদি এটার দরকার নাই। আচ্ছা, এবার এর নিচে আমরা কি লিখি? এক্স এর নিচে লেখার সময় এই যে এক্স এর অংশটা আমরা কি করি? হাইড করে রাখি। আর কি করি? b1 * c2 মাইনাস b2 * c1, মানে এটা মাইনাস এটা, তাই তো? এবার ওয়াই এর নিচে আমরা কি করি? c1 * a2, মানে ওয়াই এর অংশটা আমরা বাদ দিই, তাহলে c1 * a2
মাইনাস C2 ইন্টু A1। আর এই 1 এর নিচে কি রাখি, মানে সি এর ক্ষেত্রে ওইটা রাখি, তাহলে A1 B2 মাইনাস A2 B1। ঠিক আছে, তারপর আমরা ওই যে যোগ মানে গুণ করে, আর বাকি প্রসেসটা আশা করি আপনারা করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম জ্ঞান অর্জন গেল। এরপরে যেটা মানে আমাদের যে গ্রাফ পদ্ধতি, ওইটাও কিন্তু আমরা আগে থেকেই দেখতেছি গ্রাফ কেমনে করতে হয়। যে আসলে যে সাপোজ আমরা যদি 3x প্লাস 2y ইকুয়াল টু 12 এটা যে লিখলাম, এই ইকুয়েশন এই মানে এই ইকুয়েশনটার ফিজিক্যাল কি মিনিং? ফিজিক্যাল মিনিং হচ্ছে এটা একটা সরল রেখা। মানে যে কোনো একটা এমন একটা সরল রেখা আছে, ওই সরল রেখাটাকে ডিফাইন করার জন্য এই ইকুয়েশনটাকে আমার লাগে। তাহলে এই সরলরেখাটা কেমন দেখতে হয় আমি যদি একটু চেষ্টা করি, এই সরলরেখাটা হওয়ার কথা এমন, এটা হচ্ছে একটা সরলরেখা ধরলে তার এই পয়েন্টটার নাম আছে, এই পয়েন্টটা হচ্ছে 4,0 আর এটা হলো 0,6। এই একটা সরলরেখা পাওয়া যেতে পারে। এই মানে এই ইকুয়েশনটা আসলে এই সরলরেখাটা ইন্ডিকেট করে। এটা কেমনে বুঝলাম? এটা হচ্ছে 3x প্লাস 2y ইকুয়াল টু 12। এটাকে যদি আমরা লিখি 3x প্লাস 2y ডিভাইড বাই 12 ইকুয়াল টু 1, x বাই 4 প্লাস y বাই 6 ইকুয়াল টু 0। আর আমাদের এই 4 মানে হচ্ছে x অক্ষের ছেদাংশ, আর 6 হচ্ছে y মানে x অ্যাক্সিস এর আর y অ্যাক্সিস এর ছেদাংশগুলো হচ্ছে এই দুইটা। তো আমরা তো এইভাবে ইকুয়েশন মানে ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি, একটা সরলরেখা ড্র করতে পারলাম। সেম কাজটা যদি আবার আরেকটা সরলরেখা আঁকার সময় আরেকটা সরলরেখা আঁকলাম, সাপোজ এই যে এটা, এই সরলরেখায় হয়তো কোনো না কোনো কিছু করা লাগতো। এই যে এখানে এখানে কি করে, তারপর এই যে একটা ছেদবিন্দু পাইলাম, সাপোজ মনে করে এটা হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তার মানে হলো এই যে একটা ইকুয়েশন কত, একটা হলো 3x প্লাস 2y ইকুয়াল টু 12, আরেকটা হলো ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই দুইটার একটা নির্দিষ্ট পয়েন্ট আছে না, একটা ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দুটাই হচ্ছে সরল রেখার সরল সহ সমীকরণের সমাধান। এই চলক। আচ্ছা, এটা গেল। তা মানে বেসিক্যালি আমরা যেটা জানতে পারলাম যে দুইটা ইকুয়েশনের সলভ করার প্রসেস কি কি আছে, অপনয়ন, প্রতিস্থাপন, আর গুণন। তো আর গুণন বা অপনয়ন যাই করি, সলভ করার ফলে কি আসবে, এই দুইটা ইকুয়েশন থেকে এক্স কমা ওয়াই এর দুইটা মান আসবে, তাই তো? এই এক্স এবং ওয়াই এর যে মান, এটাই আলটিমেটলি কি ইন্ডিকেট করে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা যে মানে এই যে এই পয়েন্টটা, এই এক্স কমা ওয়াই ইন্ডিকেট করে। বুঝা গেল? আচ্ছা, এরপর 12.4 এ কিছু বাস্তব ম্যাথ আছে, মানে এগুলো হচ্ছে তোমাদের বাস্তব জীবনে কি কি কাজে লাগতে পারে এই অধ্যায়ের সরল সহজ সমীকরণের, ওইগুলোর উপর ভিত্তি করে ম্যাথ বানানো আর কি। আচ্ছা, এরপর হচ্ছে 13th। ওই অধ্যায়টা কিন্তু বেশি মানে 13তম অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে আমরা ইউজুয়াল ম্যাথ বানানো যায় বেশি, এন্ড ওই ম্যাথগুলো খুব বড় হয় না, কিন্তু একটু টেকনিক্যাল ম্যাথ হয়। 13, ফাইনাইট সিরিজ। আচ্ছা, ফাইনাইট সিরিজে আমরা বেসিক্যালি দুই ধরনের সিরিজ দেখতে পাই না। এক নাম্বার সিরিজ হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক বা সমান্তর। আচ্ছা, তো সমান্তর ধারার আমরা জানি দুইটাই সূত্র আমরা সবসময় ইউজ করে আসতেছি। এনতম পদ, বের করার ক্ষেত্রে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর হচ্ছে
Sn মানে nতম পদ পর্যন্ত সমষ্টি হলো n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, তাই না? আচ্ছা, এরপরে আমরা কিছু দেখতে পারি যে ফিবোনাচ্চি যেগুলো আছে ওইগুলার আমাদের মানে জাস্ট nতম পদ পর্যন্ত বাইর করতে বলে ওইগুলা যোগ করে বাইর করা যায়। এইগুলার তো সূত্রের দরকার হয় না। আর Sn এর কিন্তু ইউজ নাই ফিবোনাচ্চিতে খুব বেশি। এটা গেল। এরপরে আসেন যে আমাদের কয়েকটা ইয়ে আছে যে আচ্ছা, এরপরেরটাও আমি দেখিয়ে দিই। ইগুলা গুণোত্তর যে ধারা, সূত্রটা লিখে ফেলি। গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার সূত্রগুলো হইলো n-তম পদ a r n-1, তাই তো? আর s of n হইলো a ইন্টু r to the power n-1 divided by r-1 কখন কখন r গ্রেটার দেন 1 হইলে, ঠিক আছে? আর যদি r লেস দেন 1 হয় তাহলে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r কখন r লেস দেন 1 হলে। এবার আসেন এখানে আমরা কি পাইলাম? r গ্রেটার 1 আর r লেস দেন 1 পর্যন্ত পাইলাম, তাই তো? এবার যদি r ইকুয়াল টু 1 হয় কি হবে তাহলে বলো তো? এই তো প্রত্যেকটা পদই এক হবে, হ্যাঁ সবগুলা পদই একই হবে না, যেমন 5 5 হ্যাঁ হ্যাঁ 5 r 5 ইকুয়াল এরকম টু 1 হবে না। হওয়া মানে হচ্ছে 5 প্লাস 5 প্লাস 5 প্লাস 5। তার মানে এইটা তো আর আমাদের কষ্ট করার দরকার নাই। তোমাকে যদি বলে যে এই হ্যাঁ, ধারার 5টা পদের সমষ্টি কত, কি 5 গুণ 5 করে দিবা? 25, 5 5 25। মানে nr করে দিবা আর কি। nr না, n ইন্টু a বলা হয় এটা, সরি n a। n হচ্ছে কতটা পদ আর a হচ্ছে প্রথম পদটা। আচ্ছা, আমি এখানে সূত্র দুইটা লিখে রাখলাম, সূত্রগুলো লিখে রাখলাম। এবার যেটা হলো গুণোত্তর ধারা থেকে মানে সমান্তর ধারা থেকে কিছু কোশ্চেন আছে যে একটা স্পেশাল সমান্তর ধারা হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 ডট। এটার কি মানে যোগফল কত হইতে পারে, তাই তো? এটা যদি আমরা একটু ই করার চেষ্টা করি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n-2 প্লাস n-1 প্লাস n, তাই তো? মানে n তম পদ পর্যন্ত আমরা এইভাবে লিখতে পারলাম, ঠিক আছে? এটা কিসে ইন্ডিকেট করে? সামেশন অফ n। আবার সামেশন অফ এটারে আমরা উল্টাই লিখতে পারি n প্লাস n-1 প্লাস n-2 প্লাস 3 3 to 2 1। 1 লিখতে পারি না? অবভিয়াসলি পারা উচিত। তাহলে আমরা যখন এটাকে ই করব, দুইটা সিরিজকে যখন সাম করে দিই, তাহলে 2 SN পাইলাম। 2 ইন্টু SN হলো কি n+1। আবার এখান থেকে যদি যোগ করি কি পেলাম? n+1। এখানে যদি যোগ করি n+1, এগুলা যোগ করলে n+1 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 n+1। তার মানে আমরা এইটা n+1। মানে আমরা কি পাইলাম আসলে? আমরা n কয়টা, একটা দুইটা তিনটা ডট 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 চার, মানে এতটা n ইন্টু n+1 পাইলাম, তাই না? হ্যাঁ, সামেশন অফ n ইকুয়াল টু n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এটা by হলো 2। কেমন ইকুয়েশন, কেমন কিসের এটা সাম? স্বাভাবিক সংখ্যার যোগফল, তাই না? স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা কিন্তু আছে যেটা হলো বিজোড় সংখ্যা সমূহের যোগফল। ওইটা আশা করি n² হয়।
এটা কি দেখানো লাগবে? আশা করি এটা দেখছো, বইতে থাকার কথা তো মনে হয় নাকি? বিজয় সংকেতটা আছে বইতে? হ্যাঁ, ছিল না সম্ভবত। আচ্ছা, বিজয় সংকেতটা সম্ভবত কত হয়? এন স্কয়ার, এন স্কয়ার এন কিউব 1346। আচ্ছা, আমাকে একটু টাইম দাও। হ্যাঁ, এন স্কয়ার আসে। বিজয় সংখ্যা হইলে এন স্কয়ার। আর আমি যদি এর আগেরটা লিখে রাখি, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। জোড় সংখ্যা লিখতে আসে না, জোড় সংখ্যা লিখতে হবে। জিজ্ঞাসা করলা? জোড় সংখ্যার ক্ষেত্রে কোনো সূত্র নেই, যেমন বিজোড় সংখ্যার ক্ষেত্রে আছে। জোড় সংখ্যাটা মানে সুন্দরভাবে কোনো কিছু আসে না। তুমি চাইলে যোগ করে দেখতে পারো। ওইটা বেসিক্যালি ইয়েটার ডাবল হয়। আমি দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, তুমি যেটা বললা যে 2, 4, 6, 8 এমন না, এটা আসলে কি 2 হ্যাঁ, কমন নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এমন। তাহলে এটা আলটিমেটলি কি হয়? 2 ইন্টু এন, এন প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে এটা কাটাকাটি এন n ইন্টু into n plus r। এন প্লাস 1। এখন এন ইন্টু এন প্লাস 1 একটা গ্যাঞ্জাম আছে। এখানে তোমার কততম পদ পর্যন্ত বলছে? 10তম না? 10তম মানে কি হ্যাঁ, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস 4, 13 তো না, 13 না। 14 16 18 20, তাই তো? 10টা হইলো 1 2 3 4 5 6 7 8 10। তাহলে 10 পর্যন্ত আসলে কিন্তু পদ কত নাম্বার? 10তম পদ হইলেও এটা আসলে নাম্বার কিন্তু 20, তাই না? তাহলে এটা যোগ করে দেখো, আশা করি এটাই আসবে। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10। এই যে 10, 10 গুণ 10 যোগ 1 মানে কত? 10 গুণ 11 110। বুঝা গেছে? হ্যাঁ, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেখলাম। এবার আসেন আমাদের এই অধ্যায়ের তো কিছু ম্যাথ হয়, ইউজুয়াল ম্যাথ, এগুলো এত বেশি টাফও না, ইজি আছে। এরপর যেটা আছে গুণোত্তর ধারা। ম্যাথ কি করানো লাগবে নাকি? এনতম না। পদ, এনতম পদ, সমষ্টি টমষ্টি এগুলা আশা করি তো এসএসসি তে করা হয়েছে একবার করে বা। হ্যাঁ, এগুলো করছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আর আমি আর দেখাইলাম না। এরপর আসেন যেটা হলো গুণোত্তর ধারা। গুণোত্তর ধারায় একটা গুণোত্তর ধারার একটা স্পেশাল জিনিস হচ্ছে আমরা দেখছি, যেটা হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। এটার পাশাপাশি গুণোত্তর ধারা আরো দুইটা জিনিস আছে, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এন স্কয়ার। এটা কত? n n into এটার n plus r, n plus r 6 মনে হয়। এটার কিন্তু ইয়েতে কাজে লাগে, কি বলে, এটার যোগফলটা এইচএসসি তে কয়েকবার কাজে লাগতে পারে তোমাদের কিছু ম্যাথ করার ক্ষেত্রে, বুঝছো? এটা আমি লিখে দিব নাকি প্রমাণটা দেখাবো? প্রমাণটা দেখা যাবে। আচ্ছা, প্রমাণটা আমি দেখাইতে। আচ্ছা, এটা হলো প্রমাণ করার প্রসেসটা একটু চিন্তা করি। আচ্ছা, আমরা যেটা এটা প্রমাণ শুরু করি কই থেকে?
আর মাইনাস ওয়ান হোল কিউবের হলো আর কিউব মাইনাস 3r² প্লাস 3r-1, তাই তো? এখান থেকে তাহলে এবার আর এর জায়গায় যদি 1 2 3 4 বসাই, বসাইলে কি হবে? 1 যখন বসাবো তখন আসলে কি হয়? 0 0 ইকুয়াল কত হয়? 1 কিউব মাইনাস 3 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 1 মাইনাস 1, তাই তো? আর হ্যাঁ এখানে আরেকটু যদি আমরা এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসি, সরি এই জিনিসটা না, আর কিউবটাকে যদি এই পাশে অথবা এটাকে এই পাশে নিয়ে, আচ্ছা এটাকে আমি করি আর কিউব মাইনাস r-1 হোল কিউব, তাইলে হয় আর বাকিগুলাকে ওই পাশে নিলে 3r² মাইনাস 3r প্লাস 1, এমন আসার কথা। হ্যাঁ এমনই আসে। তাহলে টু, এটা এইভাবে না লিখে এইভাবে লিখি। তাহলে এখন যদি আমি এই জিনিসটা এখানে বসাই, 1 কিউব মাইনাস 0 কিউব, এটা তো দরকার নাই, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 1 প্লাস 1, আচ্ছা এটা সমস্যা না। এবার আসেন 2 কিউব মাইনাস 1 কিউব, কত হয়? 3 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 প্লাস 1, 3 to 2 আচ্ছা 3 কিউব মাইনাস 2 কিউব, কত হয়? 3 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 3 3 to প্লাস 2 1, square না ডট 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 দিলে n কিউব মাইনাস n-1 হোল কিউব, কত হয়? 3n² মাইনাস 3n প্লাস 1, ঠিক আছে? এবার আমরা যদি হ্যাঁ এই সবগুলাকে, আমরা এই যে যা যা করলাম, এই যে এইগুলা সবগুলাকে যদি একসাথে যোগ করি, তাহলে কি আসবে দেখো। এই যে মাইনাস 2 কিউব, এটা প্লাস 2 কিউবের সাথে কাটা, এটা এটার সাথে কাটা, তাই না? হুম হ্যাঁ, ঠিক সেম জিনিস এই 3 এখানে একটা কিছুর সাথে এই মাইনাস n-1 কিউব এখানে কোনো না কোনো কিছুর সাথে কাটা যাবে। হুম তাহলে বাকি থাকবে কি কি আমি দেখাই তো, দেখো এটা আর হইলো এটা বাকি থাকবে না? হুম এই দুইটা ছাড়া কি আর কিছু বাকি থাকার মতো আছে? আই গেস আর কিছু বাকি না থাকার মতো নাই। তাহলে এই দুইটা বাকি থাকলে কি থাকবে? n³ মাইনাস 0 কিউব, তাই না? এবার আসেন ওইখান থেকে কি কি বাকি থাকে? এই 3 ইন্টু এই যে এই পুরাটা বাকি থাকে না? হ্যাঁ 3 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, হুম বাকি আছে? ঠিক আছে আচ্ছা, এরপরে আর কি থাকে এখান থেকে যদি আমি দেখি, তাহলে দেখেন এখানে 3 মাইনাস 3 কমন নিলে 1 2 3 4 সবকিছুর যোগফল, মানে মাইনাস 3 নিলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n। এটার পাশাপাশি আর কি বাকি আছে? 1 করে বাকি আছে, এক এক এক, তার মানে এখানে n যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ ডট 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 ডট, মানে এবার কি কি আসে এখান থেকে দেখো, n কিউব আসলো, 3 ইন্টু আমরা এইটার মানই তো বের করতে চাইতেছি, তাই না? এই যে এটা, হ্যাঁ যদি আমরা সামেশন অফ এস কিউ লিখি, তাহলে এটারে এখানে আমরা লিখে দিতে পারি, এস কিউ লিখে রাখলাম, মানে স্কোয়ার সাম আর কি। আচ্ছা, এবার মাইনাস 3 হুম ইন্টু এটা আসলে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট ডট এন, এন ইন্টু n এন প্লাস 1 ডিভাইড বাই 2 না? হুম প্লাস এই যে এই 1 প্লাস 2 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এটা কয়টা n আছে? এন, এনটা না, তার মানে এন, বুঝা গেল? হুম আচ্ছা, তাহলে আমার 3 ইন্টু এস কিউ যেটা, এটাকে আমরা এই পাশে রাখিয়ে দিলাম, রেখে দিলে বাকিগুলোকে সব নিয়ে আসি, এন কিউব প্লাস 3 এন ইন্টু এন প্লাস 1 ডিভাইড বাই 2 মাইনাস এন নিয়ে আসলাম এই পাশে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি 3 ইন্টু এস অফ এস কিউ লিখি, তাহলে এন কিউব প্লাস 2n³ হবে প্লাস 3n² প্লাস 3n মাইনাস 2n ডিভাইডেড বাই 2। হুম আশা করি কি লিখছি এটা বুঝছেন।
হুম। আচ্ছা, এবার আসে কি, 2n³ প্লাস 3n² প্লাস n পাইলাম, ডিভাইডেড বাই 2 পাইলাম। ঠিক আছে, এখান থেকে যদি আমরা s(s)³ রাখি, তাহলে পাইলাম 2n³ মাইনাস, আচ্ছা এটা আমি ওই পেজে লিখি, আচ্ছা এবার আসেন, কইছিলাম n ইন্টু 2n প্লাস 2n² 3n1, 2n² প্লাস 3n প্লাস 1, সেখানে তো আমি একটা ভুল করছি, 6 হবে, ডিভাইডেড বাই 6। এবার n নিলে ওইখান থেকে আমরা কি করতে পারি, 2n² প্লাস 2n প্লাস n প্লাস 1 ডিভাইড বাই 6, n ইন্টু 2n কমন নিলে n প্লাস 1 প্লাস 1 কমন নিলে n প্লাস 1, ইনটু প্লাস n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হলো আমাদের স্কয়ার যে সাম, এটার s(s)³ মানে স্কয়ার সামের, আশা করি এই জায়গাটা বোঝা গেছে। ঠিক সেম না, আর একটু আলাদা প্রসেস হচ্ছে কিউব একটা 1³ প্লাস 2³ প্লাস 3³ n³। এটা হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এটার স্কয়ার। হোল স্কয়ার। এটা হলো যে আমাদের যে সামটা ছিল না, 1 প্লাস 2 প্লাস 3, ওইটার ওটা কি, স্কয়ার। ওটা স্কয়ার। বুঝছো? হ্যাঁ। এটা কি প্রুফ দেখাবো নাকি? থাক, দরকার নাই। আচ্ছা আচ্ছা, এবার আসেন যেটা আমাদের গুণোত্তর ধারার Sn, এটার প্রুফটা হইলো একটু দরকার আছে। উম, এটা যদি আমরা করি, বাকি থাকে কি, এটুকু বাকি থাকে না, সরি একটা মাইনাস হবে, এটা যদি নেগেটিভ করি, এই যে এটা মাইনাস হবে, এমন বাকি থাকে না? তাহলে Sn কমন নিলে 1 মাইনাস আর, সেম ভাবে a কমন নিলে 1 মাইনাস r টু দি পাওয়ার n, তাহলে s অফ n কত হয়, a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। এটা হচ্ছে প্রুফটা, এটা ইজি ছিল। আর এটার বিপরীত এটা কখন হবে, আর যখন একের চেয়ে ছোট হয়, বুঝা গেছে? তো আর ছোট হইলেই তো রেজাল্টটা পজিটিভ আসে, আর আরেকটু গ্যাঞ্জাম আছে, আর যদি বড় হয় তাহলে তো এটা জিনিসটা বড় হয়, এটা নেগেটিভ করলে আসলে রেজাল্টটার সামনে একটা মাইনাস। আচ্ছা, এটা আশা করি বুঝে গেছো তোমরা, এইটুক বুঝলে ওইটাও বুঝার কথা। বুঝছেন? হুম।
আচ্ছা, এবার আসো গুণোত্তর ধারা কিন্তু সমান্তর ধারার চেয়েও একটু বেশি মজার। তোমাকে যদি একটা ম্যাথ দেয়া হয়, যে ম্যাথটা আমি একটু কই থেকে, আমার অনেক দিন আগের করা তো, এমন ছিল আই গেস, বইয়েরই ম্যাথ আই গেস আমার, যেটুকু এখন মনে আসতেছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 এন কিউব ডিভাইড বাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন ইকুয়াল টু যদি 210 হয়। 210 ছিল। হ্যাঁ, 210। আচ্ছা, যদি হয় তাইলে এই এন এর মান কত? এটা আমরা কি করতে পারি? এই জিনিসটা আসলে কি? এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু এর কিউব, টু এর স্কোয়ার সরি, আর নিচেরটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু 210। তার মানে আমরা কি পেলাম? কাটাকাটি করলে একটা থাকে, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল টু 210 থাকে। তাহলে এন ইন্টু এন এন প্লাস ওয়ান স্কয়ার হলো কত? 420। তাহলে এন স্কোয়ার প্লাস এন মাইনাস 420 ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে এটা পারি সমাধান, এন, হ্যাঁ, এটা সমাধান করা যাচ্ছে। এন মাইনাস 20 মাইনাসের মানটা যাবে না, এন প্লাসের প্লাস মানটা হবে। 21 ইকুয়াল টু 0। সুতরাং এন ইকুয়াল টু 20। 20 হবে। আচ্ছা, এটা গেল। এবার আসেন 14তম অধ্যায়, জ্যামিতি। অনুপাত সমান এখন 14 অধ্যায় না অনুপাত, জ্যামিতি? হ্যাঁ, সত্য সত্য। আচ্ছা, জ্যামিতির মধ্যে 14 অধ্যায় থেকে এখন কোশ্চেনটা হলো 14 অধ্যায়ের ইম্পর্টেন্ট গুলো। আমার কি শোনা যায় না? হ্যাঁ, এক শোনা এতক্ষণ যাচ্ছে। এতক্ষণ শোনা যাচ্ছিল না অর সামথিং? হ্যাঁ, শোনা যাচ্ছিল। আমার যেটাই ছিল যে জ্যামিতি যদি হিসাব করি 14তম অধ্যায়ের যেগুলা জ্যামিতি গুলো আছে ওইগুলা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ইম্পর্টেন্ট কোনগুলা? 14 অধ্যায় থেকে আমরা যে অনুপাত গুলো আছে, যেমন তুমি যদি একটা করো, যে এর প্রমাণ তো দরকার নেই, তাই তো? মনে করো কি বলে এটাকে, এ বি সি, এটা দিলাম ডি আর ই সামথিং, এমন কিছু যদি আকার ফলে এটা থেকে যে আমরা ফলাফল পাই, যেমন এডি ইজ টু ডিবি ইকুয়াল টু এই অনুপাত ইসি। এখন এটা তো সবাই জানে, তাই না? এটা যদি আমরা একটু করি, এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এখন আমরা এটার একটু যোজন বিয়োজন করি তো, এডি প্লাস ডিবি ডিভাইড বাই মনে করো ডিবি ইকুয়াল টু এই প্লাস ইসি ডিভাইড বাই ইসি। সুতরাং কি হলো, এবি ডিভাইডেড বাই ডিবি বিডিডি সমান সমান এসি ডিভাইড বাই ইসি। তার মানে এইটা কিন্তু রিয়েলি না, উপপাদ্য না, কিন্তু হ্যাঁ, ওই যে মেইন উপপাদ্য, ওইটা থেকে আমরা 2-3 লাইন যোগ বিয়োগ গুণ ভাগ করলে আমরা এই জিনিসটা প্রুফ করতে পারি না? হ্যাঁ, তাইলে আমার জন্য এটা যেমন ইম্পর্টেন্ট, এটার চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনুসিদ্ধান্ত গুলা। মানে একটা লাইন থেকে আরো যে 2-3টা লাইন প্রুফ করা যায়, ওই 2-3টা লাইন হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। গেল। এরপরে 14-র 1-2 এগুলোর মধ্যে যা যা এই উপপাদ্য আছে ওইগুলা তো দেখবাই। এরপরে যেটা হলো 14-র 3 প্রতিসমতা, এটা হলো সবচেয়ে মজার আর হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এখন আসেন প্রতিসমতা প্রতিসমতা। জিনিসটা কি?
হ্যাঁ, প্রতিসম রেখা টেখা যা আছে সব। এবার আসেন প্রতিসম রেখা হচ্ছে, সাপোজ আমি যদি একটা বৃত্ত আঁকি, মনে করেন এটা একটা বৃত্ত। হ্যাঁ, এই বৃত্তের প্রতিসম রেখা কয়টা? এটা একটা হতে পারে। মানে এটা বলতে কি, যত ব্যাসার্ধ আছে, যত ব্যাস আছে, সরি, যত ব্যাস আছে সবগুলাই হচ্ছে প্রতিসম রেখা। তাহলে বৃত্তের ব্যাস কয়টা? অসংখ্য না? তাহলে বৃত্তের ইয়েও অসংখ্য হবে, প্রতিসাম্য রেখাও অসংখ্য হবে। আবার যদি কোশ্চেন করা হয় যে ত্রিভুজের কয়টা, এই যদি আমি একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের প্রতিসাম্য রেখা কয়টা? দেখেন, একটা, দুই পায়ের সমান, দুইটা, তিনটা। ঠিক আছে? যে হ্যাঁ, সমবাহু ত্রিভুজ হতে হবে, অন্য ত্রিভুজ তো না, অন্য ত্রিভুজের ক্ষেত্রে তো আর এটা পসিবল না। আচ্ছা, এবার যদি বর্গের কথা বলি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, চারটা, তাই না? আচ্ছা, ঠিক সেম জিনিস পঞ্চভুজ করলে পাঁচটা হবে, ষড়ভুজ করলে ছয়টা হবে। এইটা আশা করি একটু বুদ্ধির মধ্যে নিয়ে, মানে নিজের একটু মাথা কাটা নেওয়া উচিত। এবার যদি আপনাকে কোশ্চেন করা হয় পাখার ক্ষেত্রে কত? পাখার, সরি, প্রতিসাম্য রেখা তো আর পাখার হয় না, পাখার প্রতিসাম্য রেখা অসংখ্য। মানে কোন পাখা? ফ্যানের যে পাখা আছে না, ওই পাখা তো প্রতিসাম্য রেখা অসংখ্য হয়, কারণ এটা তো একটা বৃত্ত না। আচ্ছা, সরি, আমার একটু বুঝার, মানে একটু বলার ভুল হয়েছে। পাখা যখন ঘুরতেছে তখন কিন্তু প্রতিসাম্য রেখা অসংখ্য, কিন্তু পাখা যদি না ঘুরে, এটা একটা পাখারই এই যে এই জিনিসটা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কিন্তু পাখার প্রতিসাম্য রেখা 3, কারণ এইখানে একটা, এই একটা, আর এই একটা। কি হইলো আবার? যদি কি হয়েছে নিজেও বুঝতেছি না। এটা হলো একটা জিনিস। এরপরে আসেন প্রতিসাম্য কোণ, সরি, প্রতিসাম্য বলে ঘূর্ণন কোণ। ঘূর্ণন কোণ জিনিসটা হলো যেত ডিগ্রি কোণে ঘুরাইলে আবার আগের মতো দেখা যায়। সাপোজ এই যে একটা জিনিস আঁকলাম, একটু কেমন একটা কিছু আশা করি আপনাদের বইতে ছিল, এমন কিছু ছিল না? হ্যাঁ, ছিল। আচ্ছা, এই জিনিসটাকে কত ডিগ্রি কোণে ঘুরাইলে আবার সেম জিনিস পাওয়া যায়? 90 ডিগ্রি। এটাকে দেখাবেন যে 90 ডিগ্রি ঘুরাইলেই আবার সেম জিনিসই পাওয়া যায়। 90 ডিগ্রি ঘুরাইলে মানে এই যে বি চলে আসবে সি তে, সি চলে যাবে বি তে, মানে এইভাবে ঘুরে যাবে, একটু ঘুরবে। এবার এটার বদলে যদি আমি এমন পাখা আঁকি, এটাও একটা পাখা হতে পারে, তাহলে এই পাখার ক্ষেত্রে ঘূর্ণন কোণ কত হবে? 120 হবে। যেহেতু 120 হবে। আচ্ছা, এইগুলো জানলেই নাফ। আচ্ছা, এবার আসেন ঘূর্ণন প্রতিসমতা। ঘূর্ণন প্রতিসমতা হচ্ছে 90 ডিগ্রি, মানে 360 ডিগ্রি পর্যন্ত আমরা হিসাব করব। যেমন এইটার ঘূর্ণন প্রতিসমতা কত? এটা বলা হয় 4। কারণ কি? কারণ হচ্ছে 360 ডিগ্রি ঘুরাইলে কয়বার সেম জিনিসটা পাবো, ওইটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসমতা। বুঝছেন? তাহলে আমরা যদি 360 ডিগ্রি ঘুরাই, 90 ডিগ্রি পর পর তো সেম জিনিসই আসতেছে। তাহলে একবার 90 ডিগ্রি ঘুরাইলে পাইলাম, আরেকবার পাইলাম, আরেকবার পাইলাম, আরেকবার পাইলাম, তার মানে 4 বার পাইলাম। ঠিক সেম জিনিস এটাতে কয়বার পাবো? 3 বার।
3 360 ডিগ্রির ভিতরে এইটুকুই হচ্ছে আমাদের মানে কাজে লাগতো আর কি। এরপরে 15তম অধ্যায় তো জ্যামিতি, ওইটা তো সম্পাদ্যের জ্যামিতি, এটার বেশি একটা কাজ নাই। এরপরে আছে 16th অধ্যায়। 16th অধ্যায়ে ত্রিভুজের অংশ হচ্ছে 16.1, 3.2 হচ্ছে, আমি লিখি, ষোলর পরিমিতি। 16.1 হচ্ছে ত্রিভুজ, 16.2 হচ্ছে চতুর্ভুজ, 16.3 হচ্ছে বহুভুজের অংশ, তাই না? নাকি না বৃত্তের অংশ? বৃত্ত, সরি, বৃত্ত নাকি বহুভুজ? বহুভুজ তো বহু শেষের দিকে নাকি? বহুভুজ তো মনে হয় নাকি? একটু দেখি, আমি বইটা একটু দেখি। হ্যাঁ, বৃত্তই না, বৃত্ত, বৃত্ত কলাগুলো, বৃত্ত কলা, বৃত্তচাপ আর কি। আর 16.4 হচ্ছে কি ছিল? ঘনবস্তু। আচ্ছা, ঘনবস্তুর জিনিসটা কিন্তু এই 16.4 এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যেটা হায়ার ম্যাথে আছে। হায়ার ম্যাথের যে অংশটা, ওইখানে কিন্তু আরো বেশি ডিপ জিনিসপাতি এখান থেকে, মানে এই অধ্যায়ে এখানে যা আছে এর চেয়ে অনেক বেশি জিনিস আছে হায়ার ম্যাথে। আর বৃত্তচাপ, বৃত্তকলার সূত্রগুলো জাস্ট দেখলেই হয়। আমি যদি ত্রিভুজ থেকে লেখা শুরু করি, 16.1, ত্রিভুজের কি কি সূত্র আছে, মানে বার করার, হাফ এবি কার সমকোণী ত্রিভুজের, তাই না? এবার আসেন, সমকোণী ত্রিভুজ না হইয়া যদি এটা যে কোনো একটা ত্রিভুজ হয়, এ বি সাইন থিটা, এটা হলো যে কোনো। আর এ আর বি কি? এটা এ, এটা বি, আর এটা হবে থিটা। এটা হলো সোজা বাংলায় আমি যদি লিখে ফেলি। এরপরে আছে হলো আমাদের রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এটাও যে কোনো। আচ্ছা, তাহলে এখানে এস এর কি জিনিস? এস হলো এ প্লাস বি প্লাস সি ডিভাইড, এটাই হলো এস এর পরিচয়। এবার আসেন, এগুলা তো হলো যে কোনো ত্রিভুজ পেলাম, সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ কি? যেই ত্রিভুজের তিনটা বাহুই সমান। এখন তাহলে এদের কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? হাফ এ বি সাইন 60 লিখতে পারি না? তাহলে এ বিও তো এই আসলে, তাহলে এটা কি লিখলাম? হাফ এ ইন্টু সাইন 60 মান কত? √3/2, তার মানে √3/4 এই স্কোয়ার পাওয়া গেল। এটা আমাদের বইতে আলাদাভাবে সূত্র বানায় দেয়া আছে আর কি। এটা আসলে ওই যে ওই সূত্রটা থেকেই আসছে, এটা থেকেই আসছে। এই যে নিচেরটা, সরি, নিচের সূত্র থেকে কিন্তু বেসিক্যালি এটা বানানো হয়। আচ্ছা, এবার আসেন আরেকটা কি ছিল, যদি সমদ্বিবাহু হয়। সমদ্বিবাহু হইলে মানে এই দুইটা বাহু সমান আর এটা মানে অসমান, তাই তো? তাহলে এটারে আমরা কি সূত্র ইউজ করি? b/4 √4a² - b²। এটাও প্রুফ করা যায় ওই যে ইয়েটা থেকেই, হাফ এ বি সাইন থিটা, যেটা ওইটা থেকেই প্রুফ করা যায়। এই হলো ত্রিভুজের যত সূত্র আছে। আচ্ছা, এই অধ্যায়ে মানে বেশি একটা মানে ক্যাচি যে অঙ্কটা, সেটা হলো কোন একটা সমবাহু ত্রিভুজের কি বলে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে ক্ষেত্রফল অত বর্গ মিটার বাড়ে। এটা হলো সবচেয়ে মজার অঙ্ক আর কি। যেমন
এ প্লাস সামথিং স্কোয়ার করলে মাইনাস এ স্কোয়ার করলে কিছু একটা জিনিস বাড়ে, এই জিনিসটা বেশি কাজে লাগে আর কি এই অধ্যায় থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্ষেত্রফল হলো চতুর্ভুজের 16.2 চতুর্ভুজ। কি কি চতুর্ভুজ থাকতে পারে এই পৃথিবীতে? আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রে কি হবে? বি ইন্টু এইচ। এটা তো আর কিছুই লিখার মতো না। আচ্ছা, চতুর্ভুজ আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র এটা তো আরো সহজ, এ স্কোয়ার। এবার যদি আসেন সামান্তরিক, সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল আসলে দুই ভাবে বাইর করা যায়। এটা যদি আমরা একটা সামান্তরিক আঁকি, এটারে যদি আমরা বি ধরি আর এটাকে যদি এইচ ধরি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি ইন্টু এইচ। এটা একটা। এবার আসেন এটার বদলে আরেকটা জিনিস থাকতে পারে, এই যে এইটা, আর হচ্ছে এখান থেকে একটা লম্ব, লম্বটা এই, সাপোজ এইটা হলো লম্ব। তাহলে এই যে এটা যদি এইচ হয় আর এটা যদি ডি হয়, এখানে আমরা লিখতে পারি ডি ইন্টু এইচ। বুঝা গেছে? বুঝা গেছে। হ্যাঁ। তারপর ফাইনাল যেটা রম্বস, রম্বসের ক্ষেত্রফল বাইর করা হয় হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। ডি ওয়ান ডি টু কি? এই যদি রম্বস হয়, এটা ডি ওয়ান ধরি আর এটা যদি ডি টু ধরি, তাহলে ডি ওয়ান ইন্টু ডি টু করে এটার অর্ধেক করে দিলে আমরা রম্বসের ক্ষেত্রফলটা পেয়ে যাই। আচ্ছা, আর চতুর্ভুজের ভিতরে যে এতগুণ যে যে চতুর্ভুজগুলো দেখলাম, এগুলো হচ্ছে মানে কি বলে, নর্মাল অথবা সসীম ধরনের আর কি, মানে একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে ফালানো যায়। তো আরেকটা আছে ট্রাপিজিয়াম, ওটার কোনো আকার আকৃতি কিছুই নাই। ট্রাপিজিয়ামের শর্ত আছে শুধুমাত্র যে দুইটা হইতে হবে সমান্তরাল, বড় ছোটের কোনো দরকার নাই, আর বাকি দুইটা অসমান্তরাল বা যা ইচ্ছা তাই হোক। ঠিক আছে? আর এটা যেটা সমান্তরাল গুলা, এটা হইতে হবে এ, এটা যদি বি হয় আর এটা যদি হয় এইচ, তাহলে আমরা লিখতে পারি হাফ এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে? এখন এই এইচটা হলো লম্ব দূরত্ব। আল্লাহ। এরপরে এখানেই মানে 16.2তেই মনে হয় লাস্টের দিকে আছে বহুভুজের দুই তিনটা সূত্র। বহুভুজের সূত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বহুভুজের কোণ নির্ণয় করার যে সূত্র। সাপোজ এটা হলো পঞ্চভুজ আঁকলাম, ঠিক আছে? তাহলে পঞ্চভুজের এই কোণটা কত? হ্যাঁ, কিছু বললা? 360 ভাগ 5 ইন্টু 2। ওইটা তো না, ওইটা না, তো ওইটা না, 360/5 ইন্টু 2 ওইটা না। আচ্ছা আমি লিখি, তুমি দেখো। ওই থিটাটা হলো, মানে এটা যদি আমরা থিটা ধরে নিই, থিটার মান বাই করতে হবে। তারপর এটা হলো 180 মাইনাস 360 ডিভাইডেড বাই এন। তাহলে এখানে এন কত? এন কত? 5 না? 5। তাহলে এখানে বসাই দিব 180 মাইনাস 360 ডিভাইডেড বাই 5, মানে আই গেস এখানে 72 আসে। 360 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 72। 360, আমার ক্যালকুলেটর বা 180 108 ডিগ্রি। এবার যদি 6 হয় তাহলে ওইটা সেম প্রসেসে করে ফেলবেন 120 ডিগ্রি একটা। এই হলো আমাদের ইয়েটা গেল। এরপরে আসেন যদি সুষম বহুভুজের ক্ষেত্রফল জানতে পারি। সাপোজ এটা হলো n তম একটা বহুভুজ,
একটা বাহু এ করে, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? সাউন্ড আসতেছে। সাউন্ড আসতেছে না? হ্যালো, আমার কথা কি শোনা যায় না এমন কিছু? আচ্ছা, আমার সাউন্ড আসে না, কারণটা কি? আচ্ছা, আমার সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? শোনা যাওয়ার কথা। দাঁড়াও, আমি নিজেই চেক করে ফেলি একটু। আশা করি শোনা যাইতেছে। শোনা যাচ্ছে তো? আচ্ছা, তো আমরা যেখান পর্যন্ত ছিলাম সেটা হলো, এটা যদি এন বাহু বিশিষ্ট একটা বহুভুজ হয়, ওই বহুভুজের প্রত্যেকটা বাহু যদি এ করে হয়, তাহলে ওইটার ক্ষেত্রফল কি হবে? এন ইন্টু এ স্কোয়ার বাই 4 কট 180 ডিভাইডেড বাই এন। ঠিক আছে? আর তোমরা কেউ কি কথা বলতেছো আচ্ছা সামথিং? আচ্ছা, একটা সূত্র যে ছিল ত্রিভুজের ক্ষেত্রে, জি ত্রিভুজের ভাই। অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ হ্যাঁ, অন্তর্বৃত্তের শোনা ব্যাসার্ধ, যায় না? এটা দরকার নাই তোমাদের, আই গেস। ওইটা ইন্টারে ওটা আছে। ভুলে এটা ইকোনমিক্স ভুলে গেছি, ইন্টার, তাই তো জিজ্ঞাসা করতেছিলাম। ওইটা দরকার নাই আপাতত। ও আচ্ছা। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমার 16.3 তে হচ্ছে বৃত্তের অধ্যায়টা। মানে বৃত্তের কি কি থাকতে পারে? বৃত্তের পরিধি তো 2 পাই আর, এটা তো আর দরকার নাই। ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এগুলো তো মানে পড়ানোর মতো কিছুই না। যেটা নতুন সেটা হচ্ছে, তানজিম ভাইয়া একটু মাইক্রোফোনটা মিউট রাখো, মানে তোমার সাউন্ড আসলো। কথা বলার সময় কিছু বলতে চাইলে ইয়ে আনমিউট করে বলিও। আচ্ছা, ক্ষেত্রফল আর বৃত্তকলা। এখন আসেন বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার ক্ষেত্রফল কি? আসলে আমরা একটু বৃত্তকলা জিনিসটাই একটু দেখি। এটা যদি বৃত্ত হয়, এখন আমরা যদি এটা ধরলাম কেন্দ্র, এই কেন্দ্র থেকে এইটুক পর্যন্ত একটা রাখলাম, আবার এই কেন্দ্র থেকে আরেকটা রাখলাম। ঠিক আছে? এটা ধরলাম একটা কি, এইখানের ভিতরে যা যা আছে, এই যে এইটুক অংশ যা, এটাকে বলা হয় কি, একটা বৃত্তকলা। এখন বৃত্তকলার ক্ষেত্রফল কি জিনিস? বৃত্তকলার ক্ষেত্রফল হলো, পুরাটা তো বৃত্তের ক্ষেত্রফল ছিল, পুরোটা পুরো বৃত্তের ক্ষেত্রফল ছিল না, এর ভিতরে এইটুক যে অংশ, এই অংশটার যে ক্ষেত্রফলটা হবে, এটাই হবে বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে এটার কি, এটার মানে কি হয়? পাই আর স্কোয়ার ইন্টু এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা যদি থিটা ধরি, এখানে উৎপন্ন কোণ থিটা ডিভাইড বাই 360 ডিগ্রি। এটা হলো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, আমার কি ভিডিও অফ হয়ে আছে?
ওরে, কি হলো? আচ্ছা, আমি আবার আরেকবার লিখতে হবে। বৃত্তকলা ছিল এটা, এটার যে ক্ষেত্রফল, এখানে যদি থিটা কোণ উৎপন্ন হয়, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ইন্টু থিটা ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এই হলো বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র। এবার আসেন, বৃত্তকলার পরিধি কিন্তু আমাদের 2 পাই আর তো ছিল, আর বেশি কিছুর দরকারও নাই। আর কি কোনো কিছু আমি বাদ রাখছি? ও, যেটা ইম্পর্টেন্ট জিনিস, বৃত্তাংশের দৈর্ঘ্য। এই জিনিসটা যদি থিটা হয়, তাহলে এইটাকে আমরা কি করতে পারি? এতক্ষণ ছিলাম পুরাটার ক্ষেত্রফল, এখন এইটা হলো বৃত্তাংশ। বৃত্তাংশ বলতে এটা বৃত্তের একটা অংশ, এটার কি ক্ষেত্রফল হবে? এর কি ক্ষেত্রফল হবে? হুম, এটা কি ক্ষেত্রফল হয়? কেউই তো নাই নাকি? আচ্ছা, এটা আসলে ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য না। হয় শুধু, হ্যাঁ, দৈর্ঘ্য হয় শুধু হ্যাঁ, দৈর্ঘ্য হয়, ক্ষেত্রফল হয় না। এটা তো আসলে একটা লাইন না, এটা তো আসলে কোনো ক্ষেত্রফলের ডেফিনিশনই নাই। লাইনের হয়, বৃত্তাংশের দৈর্ঘ্য হয় আর কি। তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্যটা কি ছিল? বৃত্তাংশের দৈর্ঘ্যটা হয় এস ইকুয়াল টু পাই আর থিটা ডিভাইড বাই 360। 360 ছিল, সরি, 2 পাই আর থিটা বাই 360 হতো, আর এখন 180। মাঝখানে কত থিটা উৎপন্ন করলো, এটাই হলো মেইন জিনিস। যত থিটা উৎপন্ন করে ওইটার সাথে আর থিটা ইন্টু ডিভাইড বাই 180 ডিগ্রি দিয়ে ভাগ করে দিলেই আমরা ইয়েটা পেয়ে যাব। এখানে কিন্তু মনে রাখবা, থিটা সব ডিগ্রিতে, থিটা রেডিয়ানে নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এরপরে আসেন, এই অধ্যায় থেকে একটু অঙ্ক দুই একটা দেখি। যেমন, নিচের গাঢ় চিহ্নিত অংশগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আপনাদের বইতে কয়েকটা ক্ষেত্রফল দেয়া আছে, এগুলো যদি আমি একটু করি। বাই করতে বলছে যে এই অংশটা কত, এইগুলো কত। তাহলে এটা বাইর করার মেইন প্রসেস কি? আগে তো এই পুরা ইয়েটার বাইর করতে পারো, আয়তক্ষেত্র। পুরো আয়তক্ষেত্র কতটুক? পুরো আয়তক্ষেত্র হচ্ছে আমার 120 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে, আর এইটা কতটুক? এটা হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইড বাই 2। তার মানে পাই ইন্টু 6 স্কয়ার ডিভাইড বাই 2, বা হলো পাই SQCM। সুতরাং গাঢ় অংশ, গাঢ় অংশ কতটুক হবে? 120 মাইনাস 18 পাই। 63 পয়েন্ট সামথিং 45 স্কয়ার সেন্টিমিটার। আশা করি জিনিসটা বোঝা গেছে। এরপরে আছে হলো ঘনবস্তুগুলা। ঘনবস্তুর ক্ষেত্রে ঘনবস্তু, তো ঘনবস্তুর আমার যেই জিনিসগুলা বেশি আছে সেটা হলো, একটু আঁকি। এই হলো একটা ঘনবস্তু, ঠিক আছে। তাহলে এই ঘনবস্তুটার, এটাকে যদি ধরি আমরা এ,
এটাকে বি, এটাকে সি, তাহলে আয়তন কত হবে? এবিসি। ঠিক আছে, এবার আসেন, আয়তন তো আসলে মানে খুব আসল জিনিস না, মানে আসল জিনিসটা হচ্ছে এর ক্ষেত্রফল। ওই ভাই ঘনবস্তুর আবার ক্ষেত্রফল কিভাবে হয়, তাই না? ঘনবস্তুর ক্ষেত্রফল হলো, এটা যদি একটা ঘনবস্তু হয়, সাপোজ মনে করো আমার এই এই ক্যালকুলেটরটা একটা ঘনবস্তু, ঠিক আছে? তাহলে এই ঘনবস্তুর এই পাশে একটা ক্ষেত্রফল আছে, উপরে, নিচে আছে, ডান পাশে, বাম পাশে, সামনে, পিছনে। তার মানে কয়টা? 6টা ক্ষেত্রফল আছে না? তার মানে এই পাশে যা, এই পাশে কত হবে? এটা তো এ, এটা হবে বি, না সরি এটা হবে সি, বি হবে এটা। তাহলে এই টোটালটার ক্ষেত্রফল হবে কত? এবি, প্লাস আরেকটা হবে বিসি, প্লাস আরেকটা হবে এসি। এটা হচ্ছে সামনের দিকে। আবার পিছন দিকে আছে এবি প্লাস বিসি প্লাস এসি। তার মানে এটা লিখতে পারি আমরা 2 × এবি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, এখন এই ঘনবস্তুটা যদি কি করা হয়, কনভার্টেড হয়ে যায় ঘনকে, যার 6টা মানে 3টা ধারই সমান, মানে এটাও এ, এটাও এ, এটাও এ, তখন আমরা কি লিখতে পারবো এটারে? তখন আমরা লিখতে পারবো আয়তন হবে a³ আর ক্ষেত্রফল হবে 6a²। ঠিক আছে, এবার আসেন কর্ণ। ঘনবস্তুর কর্ণ কি হয়? ঘনবস্তুর কর্ণ হয় এই এ থেকে এই সি পর্যন্ত, তাই তো? এই ঘনবস্তুর কর্ণের সূত্র হবে √a², b², c²। আর ঘনকের ক্ষেত্রে কর্ণ হবে √3। ওরা কি হলো আবার? উফ, ও বৃত্তগুলোর ক্ষেত্রফল থেকে আবার মিস করলাম। আচ্ছা যাক, যতটুকু পর্যন্ত আছে ওইটুক তো আছেই। আচ্ছা আমি আরেকবার লিখে দিই, বৃত্তগুলোর ক্ষেত্রফল ছিল এইটুক, πr² × θ/360 ডিগ্রি, আর বৃত্তাংশ হবে থিটা হলে এটা যদি বৃত্তাংশের ক্ষেত্রে, এটা হবে কত? πr/θ/180। এরপরে আমরা যেটাতে ছিলাম, ঘনক, ঘনবস্তু, এবিসি হলে ক্ষেত্রফল হবে 2ab প্লাস বিসি প্লাস এসি, আয়তন হবে এবিসি, আর কর্ণ হবে a² প্লাস b² প্লাস c²। এটা হলো ঘনবস্তু। এরপর হলো ঘনক, হইলে এবিসি, এটা যদি আমরা কি করি, আয়তন a³ ক্ষেত্রফল 6a², আর কর্ণ হবে √3a।
আচ্ছা, এইটুকুই ছিল। এরপরে আমরা তো 16.4ও শেষ, তারপর আমাদের এর মাধ্যমে হলো আমাদের ইউজুয়াল পড়ালেখা শেষ, লাস্টে আছে পরিসংখ্যান। আবার পরিসংখ্যান থেকে আমার দেখা মতো বা আমার চোখে পড়ে নাই খুব বেশি ম্যাথ আসতে ইয়েতে অ্যাডমিশন টেস্টে। তাও যেগুলা যেগুলা মনে করো সূত্র আছে, যেমন প্রচুরকের একটা সূত্র, সরি মধ্যকের কি মধ্যক সূত্র হচ্ছে L+N/2 - FC × H/FM। এখন FC এর কি পরিচয় আর FM এর কি পরিচয়, N এর কি পরিচয়, L এর কি পরিচয়, এই পরিচয়গুলো প্রত্যেকটার জন্য ইম্পর্টেন্ট। আবার প্রচুরকের একটা সূত্র আছে, প্রচুরকের সূত্র কি, L+F1/F1 + F2 × H, তাই না? এটা ছিল প্রচুরকের সূত্র। আমরা যদি আরেকটু ফরওয়ার্ড করি, এরপরে মধ্যক প্রচুরক গেল। আর কিছু তো মধ্যক নির্ণয় করার তো ইউজুয়াল যে সূত্রগুলো আছে ওইগুলো তো আছেই। এটা আবার কি হলো? আচ্ছা, so আজকে এইটুকু পর্যন্তই আমাদের ক্লাস ছিল, আর বেশি কিছু নাই পড়ানোর মতো জেনারেল ম্যাথ থেকে। আসসালামু আলাইকুম।